দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা এবং সেই সঙ্গে আমাদের দেশের যে সাম্প্রতিক অর্থনীতি, সেই বিষয়গুলো আমাদের আলোচনায় উঠে আসবে। যে আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান। জনাব তোফায়েল কবির খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। যে সরাসরি আলোচনায় একটু যেতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা বিগত সময়ে বিভিন্ন সময় ধরে নানা সভা, সেমিনারে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা যে কথাটি সবসময় বলতে চাচ্ছেন বা বলে থাকেন বা বলে যাচ্ছেন যে নির্বাচন না হলে দেশের অর্থনৈতিক পরিস্থিতির খুব বেশি উন্নতি হবে না কিংবা ব্যবসা বাণিজ্যে কোনো গতি আসবে না। তো আমরা তো দেখলাম যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেখানে তিনি নির্বাচনের একটা সম্ভাব্য সময় তিনি বলেছেন, এবং তার মানে নির্বাচন যদি হয়ে যায় তাহলে এখন আপনারা যে মেসেজটি পেলেন এতে করে আপনারা কত আশাবাদী হচ্ছেন? ধন্যবাদ আপনাকে। বর্তমান আমাদের ব্যবসায়িক যে পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে এবং আমাদের যে বর্তমান যে অবস্থায় আমরা আছি, এবং দেখেন আজকে যে কথাটা বলা হচ্ছে যে নির্বাচন হয়ে গেলে আমাদের সব কিছু একদম পরিপূর্ণতা সব ঠিক হয়ে যাবে, ব্যবসা বাণিজ্যে কথাটা অনেকটাই সত্য, সবাই এটা বলছেন। বাট কিভাবে হবে আপনি আমাকে বলেন। আমাদের কি ব্যাংকিং সেক্টরে আজকের যে সিচুয়েশন, ব্যবসাটা তো ব্যাংকিং সেক্টরের সাথেই সম্পৃক্ত এবং জনগণের সাথে সম্পৃক্ত। সাধারণ জনগণ এখানে এসে সবাই, আমরা তো এখানে প্রায় 18 কোটি লোক আমরা এখানে জড়িত, অনেক কিছুর সাথে আমরা ব্যবসার জড়িত। তো এখানে যে ব্যবসাটাই আমি মনে করি প্রাইড একটা দেশের। যে বিজনেস যদি ভালো না থাকে, অর্থনীতি যদি ভালো না থাকে, অর্থনৈতিক সচ্ছলতা ভালো না থাকে, তখন মানুষের মানসিক অবস্থা সব কিছু মিলিয়ে এটা একটা বাজে সিচুয়েশান সৃষ্টি হয়। সেই বাজে সিচুয়েশান এখন আমরা বলছি, বিভিন্ন প্ল্যাটফর্মে ডিসকাশন করছি যে দেশে দেখেন ব্যাংকে কোনো টাকা নেই, কিভাবে ভালো হবে? আমাদের যদি নির্বাচন হয় তাহলে কি আমাদের এই নির্বাচনের এই পরে কি আপনি ব্যাংকে কোথা থেকে টাকা সৃষ্টি হবে? বাংলাদেশ ব্যাংক 40,000 কোটি টাকা ছাপিয়ে একটা ব্যাংকে তারা সাপোর্ট দিয়েছে। তো এই ব্যাংক, এটা তো হলো যে মুদ্রাস্ফীতির যে বিষয়টা আছে এবং দেশের যে অর্থনীতির যে বিষয়গুলো আছে, কিভাবে আপনার ওভারনাইটে ঠিক হবে? হ্যাঁ, তবে মানুষের ভিতরে একটা কনফিডেন্ট আসবে, একটা জনগণের সরকার আসলে পরে হয়তো দেখা যাচ্ছে যে এই ভালো হওয়ার একটা চেষ্টা থাকবে। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, আমার ব্যবসার অভিজ্ঞতা 25 বছরের অভিজ্ঞতা থেকে, এখানে কোনো রকেট সায়েন্স নেই যেটা দ্বারা যে একদম ওভারনাইটে দেশের অবস্থা খুবই ভালো হয়ে যাবে। না, রাজনৈতিক পরিস্থিতি না হলো, যেমন রাজনৈতিক পরিস্থিতি আসবে, যদি অনিশ্চয়তা থাকে তখন তো আপনারা ব্যবসায় বিনিয়োগ করতে চান না। নির্বাচন হয়ে গেলে তো সেই অনিশ্চয়তা থাকছে না, না সেটা সেই অর্থেই বলছে না, সেই তাতে কি ব্যবসায়ীদের আস্থা বাড়বে না? ব্যবসায়ীদের আস্থা বাড়বে, সেটা আস্থা বাড়বে, ওভারনাইটে হবে না, এটা সময় লাগবে এটাকে ঠিক হতে। এবং সবচেয়ে বড় কথা হলো যে অনেকেই বলছে যে নির্বাচিত সরকার আসলে আমাদের যে বিদেশের ইনভেস্টমেন্টের বিষয় আছে, সারা পৃথিবীর সাথে যে যোগাযোগের যে বিষয়টা আছে, সেটা হয়তো ভালো হওয়ার সম্ভাবনা হবে, এটা আমরা আশায় আছি। বাট আমার একটা ব্যক্তিগত অভিমত, ওভারনাইটে এখানে কিছুই হবে না, কারণ আমাদের সময় লাগবে। আমাদের যে 54 বছরের মধ্যে লাস্ট গত 15 বছরে আমাদের যে ব্যাংকিং যে ডিজাস্টারটা হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে চলে গেছে, পাচার হয়ে গেছে। ব্যাংকে কোনো টাকা নেই, 5টা ব্যাংক মার্জ হয়ে গেছে। 5টা ব্যাংক মার্জ হয়ে যাওয়ার ফলে যে এখন যে মানুষের ভিতরে একটা অস্থিরতা, যারা টাকা রেখেছিল, হ্যাঁ, তারা কোনো কথা বলতে পারছে না। আমি এখানে একটু আপনাকে একটু থামিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আপনি যেটা বলছিলেন যে ব্যাংকিং খাতের যে অবস্থা, হ্যাঁ, বিগত সরকারের সময়ে ব্যাংক খাতের তো অস্থিরতাটা বা লুটপাট যেটি আমরা বলি বা গণমাধ্যমে এসছে বা যেটা প্রমাণিত, কিন্তু কথা হচ্ছে যে বর্তমান সরকার তো দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকিং খাতে সংস্কার হয়েছে। আপনি নিজেও দেখেছেন অনেকগুলো ব্যাংকের পরিচালনা পর্ষদ ঢেলে সাজানো হয়েছে। যে ব্যাংকগুলো সবচেয়ে বিতর্কিত ছিল সেখানে অনেকখানি সুশাসন ফিরে এসেছে, তারল্যও তো বেড়েছে। তাহলে কেন আপনি বলছেন যে ব্যাংকিং খাতের অবস্থা এখনো কি ভালো হয়নি? না, এখনো ভালো হয়নি, পরিস্থিতিতে একটু উন্নতি হয়েছে, এখনো ভালো হয়নি। আপনাকে বলি, সেটা হলো যে আমাদের টোটাল ব্যাংকিং লোন হলো ব্যাংকিং সেক্টরে 18 লক্ষ কোটি টাকা। এই মুহূর্তে ব্যাংকে ক্লাসিফাইড হলো 6 লক্ষ 40 কোটি টাকা। তাহলে এভারেজ
+% আপনার হয়ে গেল ক্লাসিফাইড। যদি ক্লাসিফাইড হয়ে থাকে তাহলে তো ব্যাংকে যে বিজনেস করতেছেন তার তো আর নতুন করে টাকা পাওয়ার সুযোগ থাকে না, নতুন করে একটা ইন্ডাস্ট্রি করার সুযোগ থাকে না। টোটাল সাইকেলটা একটা ক্লোজিং যখন ক্লাসিফিকেশন থাকে অ্যাজ পার বাংলাদেশ ব্যাংকের সার্কেল অনুযায়ী এটা একটা কলাপসের মতন হয়ে যাচ্ছে। আপনি বলছেন যে হ্যাঁ আগে যে ঘটনাগুলো হয়েছে এবং এটা যে বাংলাদেশ ব্যাংক রেস্কিউ করে এটাকে টেক ওভার করে নিয়ে আসার যে চেষ্টা চলছে, আপনি দেখেন তো এই যে গত 1 বছর বলেন, লাস্ট 2 বছর বলেন, আমাদের দেশে নতুন করে কয়টা ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে। ইভেন তো 358টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটা বিজনেসের বড় বড় হাউসে আপনি যান এবং বাংলাদেশে আমরা যারা বিজনেস করছি ভাই খুবই খারাপ, খুবই খারাপ। কতটুকু খারাপ, অনেকে নিজস্ব ফান্ড ব্যাঙ্গে নিজের করতেছে, জায়গা বিক্রি করে বিজনেসটা অপারেশন করছে ভবিষ্যতের আশায়। অনেক বড় বড় বিজনেসম্যানদের সাথে আমার কথা হয়েছে, তারা ল্যান্ড বিক্রি করতেছে। যে ল্যান্ডের দাম ছিল 6 লাখ টাকা, সেই ল্যান্ডের দাম দিতে 4 লাখ টাকা ডিসিমেল। সেই বিক্রি করেও টাকা রিকভারি করে সে বিজনেসটাকে অপারেশনে রাখতেছে যাতে বিজনেসটা ক্লোজ না হয়, ক্লাসিফিকেশন না থাকে। সবাই যে খারাপ তা তো না, অনেক ভালো বিজনেসম্যান তো আছে মার্কেটে। না এক্ষেত্রে কি ব্যাংকের উচ্চ সুদের হারটা বেশি ইম্প্যাক্ট ফেলেছে? ডেফিনেটলি। আপনি একটা জিনিস দেখেন, আমি শিপ বিল্ডিং করি, আমি জাহাজ নির্মাণ আমাদের একটা ব্যবসা। তো দেখেন আমরা বলছিলাম যে একবার যে 2008-10-এ সেই যে বাংলাদেশে শিপ বিল্ডিং একটা হাব হবে, কিভাবে হবে সেটা আমরা আপনাকে ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিই। জাপানে শিপ বিল্ডিং তৈরি করা হয়, এখানে লোন হলো 1.20%, ঠিক আছে, সরি 0.95% জাপানে শিপ বিল্ডিংয়ে যে লোনটা ফান্ডিং হয়। আর কোরিয়াতে হচ্ছে 1.20%, ঠিক আছে। চায়নাতে হলো 1.80%। শুধু স্পেশালাইজড শিপ বিল্ডিংয়ে লোন দিচ্ছে, কারণ একটা জাহাজ বানাতে হলে অনেক টাকা লাগে এবং এটাকে ব্যাংক থেকে লোন করে এই জাহাজটা বানাইতে হয়। এবং এটা ওভারনাইটে জাহাজটা যেমন গার্মেন্টসের মতন 30 দিনে আপনি একটা অর্ডার নিয়ে 30 দিনে ডেলিভারি, তা না। একটা জাহাজ বানাইতে 1 বছর, 2 বছর, 3 বছর সময় লাগে। এই 3 বছর ব্যাংকের থেকে ফান্ড বড়োয়ার করে এটাকে সুন্দর করে অপারেশন করে জাহাজটা তৈরি করে ডেলিভারি দেওয়ার পরে দেন আপনি ফান্ডটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। মাঝে পার্ট পেমেন্ট ঢুকে, কিন্তু আমাদের হলো 14%। আচ্ছা, তাহলে আপনি এই ইন্ডাস্ট্রিটা আপনি কীভাবে সার্ভাইভ করবেন? কিন্তু আমাদের কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে যে জাহাজের আমাদের একটা বিশাল সম্ভাব্য দেশ, কিন্তু আমাদের মানি ম্যানেজমেন্ট না করতে পারলে, ফান্ড ম্যানেজমেন্ট না করতে পারলে কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যেটি বলছিলেন যে ব্যাংকে টাকা নেই, মানে তারপর হচ্ছে ব্যাংক মার্জার হচ্ছে, ঠিক আছে, কিন্তু সবশেষ বাংলাদেশ ব্যাংকের যদি আমরা হিসাব দেখি সেখানে তো দেখা যাচ্ছে যে আমানত বেড়েছে। তাহলে কেন আপনি বলছেন এটা বেড়েছে? সবগুলো ব্যাংকে আসছে। এখন যে জিনিসটা হচ্ছে যে আমানত বেড়েছে, ব্যাংকে যারা আছেন, ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা, ওনারা কনফিডেন্ট পাচ্ছেন না কাকে টাকাটা দেবেন। টাকাটা দিলেই তো ক্লাসিফাইড হয়ে যাচ্ছে, 6,40,000 কোটি টাকা ক্লাসিফাইড। এখন দেখা যাচ্ছে যে অযাচিত একটা লোকের কাছে যদি ফান্ডটা চলে যায় এবং যেগুলো আগে ঘটনা ঘটেছে সতর্কতামূলক যারা ফান্ড ইনভেস্টমেন্ট হচ্ছে না, এবং আমরাই যারা বিজনেস খুব চুজি বেছে বেছে লোন দিচ্ছে, যার জন্য তারল্য বেড়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হলো আমরা যারা এখনো যারা বিজনেসে আছেন মার্কেটে, তারা নতুন করে এখন সেফটি সিকিউরিটি মেজার না করে কেউ নতুন করে ইনভেস্টমেন্টে যাচ্ছে না। সেক্ষেত্রে নির্বাচন হলে তো সেই পরিস্থিতি তো এটা আমরা আশা করছি যে নির্বাচন হলে এই ভালো হওয়ার সম্ভাবনা আছে। এটা সবাই বলছে, একটা ফোরামে ডিসকাশন হচ্ছে যে দেশে পরিস্থিতি ভালো হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, সব কিছু মিলে। হ্যাঁ, একটা প্রতিটা দেশে যেহেতু এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে দেখা যাচ্ছে যে একটা নির্বাচিত সরকার থাকলে পরে সাধারণ জনগণের একটা কনফিডেন্ট লেভেল গ্রো করবে। সেকেন্ড থিং হলো গ্লোবালি একটা কনফিডেন্ট লেভেল এখানে গ্রো হবে। আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, যেহেতু ব্যাংকিং খাত নিয়ে আমরা কথা বলছি, যে ব্যাংকিং খাতের তো এখন এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে 5টি দুর্বল ব্যাংকের মার্জার হচ্ছে এবং সেটি এই 5 ব্যাংক মিলে একটি শক্তিশালী সরকারি ব্যাংক হতে যাচ্ছে। তো এই যে মার্জার হচ্ছে, দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে সরকার একটি শক্তিশালী ব্যাংক করতে যাচ্ছে, তো এই বিষয়গুলোকে আপনারা ব্যবসায়ীরা আসলে এটাকে কিভাবে দেখছেন? এই প্রশ্নের উত্তরটি আমি আপনার কাছ থেকে নেব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক অর্থনীতির নানা বিষয় নিয়ে। আমরা অতিথি হিসেবে পেয়েছি খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান।
তোফায়েল কবির খান, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জি। জি, বিরতির আগে আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল যে এই যে সরকার যে দুর্বল 5টি ব্যাংককে মিলে একটি ব্যাংক করছে এবং সরকার দাবি করছে, বাংলাদেশ ব্যাংক বলছে এটি একটি শক্তিশালী ব্যাংক হবে, তো এই যে মানে ব্যবসায়ীদের দৃষ্টিকোণ থেকে এই দুর্বল ব্যাংকগুলোকে মার্জার করার বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। এখানে আমি ব্যক্তিগতভাবে বলবো জি। এখানে কোনো একটা গ্রুপকে সেভ করার জন্য এখানে মার্জারের কোশ্চেনটা আসছে। এখানে দেখেন একটা গ্রুপেরই অথবা একটা ফ্যামিলিরই হলো এই 5টা ব্যাংকের সাথে, 5টা ব্যাংকের না 4টা ব্যাংকের সাথে সম্পৃক্ত। জি। লাস্টলি যে আপনার সোশ্যাল ইসলামী ব্যাংকের যে মার্জারের যে বিষয়টা আসলো, এক্সিম ব্যাংকের বিষয়, আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে এইটা মার্জারের পর্যায়ে পড়ে না। তার থেকে আইসিবি ইসলামী ব্যাংক আরও বেশি দুর্বল ব্যাংক, আইসিবি ইসলামী আরও বেশি দুর্বল। গ্লোবাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং আরও ইউনিয়ন ব্যাংক যেগুলোকে মার্জারে নিয়ে আসছে একটা পরিবারকে সেভ করার জন্য। যেমন ঠিক আছে মার্জার হয়ে গেল, ভবিষ্যতে তো আরো মার্জার হতে পারে, আরো মার্জার হতে পারে, হইলি যে এখানে যে একটা ভালো হবে যারা টাকাগুলো নিয়ে গেছে এই ব্যাংকগুলো থেকে, সেই টাকাগুলো উদ্ধারই তো হলো সবচেয়ে বড় আমাদের পরিকল্পনা, এবং কিভাবে টাকাটা উদ্ধার হবে সেটাই তো আমাদের মেন। মার্জার হইলেই যে আপনি খুব বেশি ভালো হয়ে যাবে এমন তো কোনো কথা নেই। তাহলে কি মানে লাস্ট যে সোশ্যাল ইসলামী ব্যাংক গত বছরও 10% ডিভিডেন্ড দিয়েছে। 10% ডিভিডেন্ড তো বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভালে পরেই দিয়েছে, তাহলে সেটা এখানে মার্জারের কোশ্চেনটা আসলো কেন? এক্সিম ব্যাংকে যে এতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি অপারেশন করছে, এক্সিম ব্যাংকে কি মার্জার ব্যাংক করাটা খুব বেশি জরুরি ছিল? আমার তো মনে হয় না। আমি আপনার কাছে এত বেশি না। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আপনি যেটি বলছেন যে এই ব্যাংক থেকে যে টাকাগুলো দেশের বাইরে চলে গেছে, আপনি সরকার তো বাংলাদেশ ব্যাংক একসঙ্গেই তো অর্থ মানে যে অর্থগুলো পাচার হয়েছে সেগুলো ফেরত আনার জন্য এই প্রক্রিয়া তারা চলমান রেখেছে এবং নানা পদক্ষেপ তারা নিয়েছে, এবং আপনি নিশ্চয়ই জানেন যে সেটি ফেরত আনাও তো সময় সাপেক্ষ ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই ব্যাংকগুলো কি এভাবেই চলতো? মার্জার না হলে কি এই রকম দুর্বল অবস্থায় চলতো? যে গভর্নমেন্ট যে বলছে যে ফান্ডটা ইনজেক্ট করবেন মার্জারের পরে, এখানে 20,000 কোটি টাকা বলা হচ্ছে, ওখান থেকে 15,000 কোটি টাকা, 35,000, 40,000 এই টাকাটা ইনজেক্ট করে আবার ফার্দার যাতে ডিজাস্টার না হতো সেইটাকে প্রশাসক বসিয়ে অথবা এখানে একটা ভালো বোর্ড বসিয়ে ভালো ভালো বিজনেসম্যানদেরকে এখানে ইনজেক্ট করে যদি করা হতো, মার্জারের দরকার ছিল, এমনি ভালো অপারেশন হতো। এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি বলতেছেন যে চলে গেছে টাকা আসবে, এই দেশের ইতিহাসে কয়টা টাকা আসছে বাংলাদেশে? 28 লক্ষ কোটি টাকা। আজকে 54 বছরে যে লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, আপনার জানা মতো, আপনি তো সাংবাদিক, আপনার স্ট্যাটিস্টিক্সে আছে যে এই টাকা 10 কোটি টাকা আসছে, 50 কোটি? আমার জানা মতে কোনো উন্নয়ন, এটা আমরা বলছি টাকা ফেরত নিয়ে আসবো, এটা বিক্রি করবো, এটা আনা এত সহজ না। আপনি কানাডার গভর্নমেন্ট আপনাকে টাকা ফেরত দিয়ে দেবে না, লন্ডন গভর্নমেন্ট আপনাকে টাকা ফেরত দেবে না, ওদের সিস্টেমে এটা আমাদেরকে কমপ্লায়েন্সে আপনার এটাকে পড়ে না। আপনি হ্যাঁ বাংলা ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে সেটা আসতেছে, এটা ঠিক আছে, এটা একটা এই ওয়ার্ল্ড ব্যাংকের একটা বিষয় আছে, IMF এর একটা বিষয় আছে, হ্যাঁ সব কিছু মিলে এটা টাকাটা আসতেছে, এটা ওতে নিয়ে জনগণ, আমি ব্যক্তিগতভাবে টাকা নিয়ে গেছি, নিয়ে আমি ইনভেস্ট করেছি কানাডা থেকে। আপনি দেখেন তো $10,000 আপনি ব্যাংকিং চ্যানেল ছাড়া অথবা সুন্দর সিস্টেমে আপনি আনতে পারেন কিনা? $20,000 ব্যাংকিং এই টিটি করে অথবা ইয়া করে বিজনেসে আপনি যদি $1 লক্ষ যদি কানাডা থেকে আনতে চান, আপনাকে প্রপারলি ডেসক্রিপশন দিতে হবে। আপনি লন্ডন থেকে টাকাটা আনলে আপনাকে প্রপার ডিসক্রিপশন দিতে হবে, আপনার টাকাটা কিভাবে ওখানে ওই ব্যাংক সিঙ্গাপুর থেকে আপনি টাকা আনেন, অবশ্যই কঠিন ব্যাপার, কোনোদিন আসবে। এই টাকা পাচার হয়েছে, আমি অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে বলে এই টাকা কোনোদিন আসবে না। এখানে আমি বলবো যে একটা কোনো গ্রুপকে এখানে সেভ করার জন্য যারা টাকা নিয়ে চুরি করে গেছে ওদেরকে টাকা কি ফেরত দিবে? এই 14,000 কোটি টাকা জিআইবি থেকে চলে গেছে, এই টাকাটা কে দিবে? আর একটা বিষয় সেটি হচ্ছে মার্জার হইলেই তো এটার হ্যাঁ বাংলাদেশ ব্যাংক করেছেন, এখন বলছে যে এখানে কোনো লোন ডিসবার্স হবে না, এখানে কোনো ডিপোজিট, এখানে যেহেতু একটা ক্রাইসিস মোমেন্টটা আছে, এখানে কোনো ডিপোজিট আসবে না, ঠিক আছে না? তাহলে এটা কিভাবে অপারেশন হবে? এখানে 10-15 হাজার লোক এখানে কর্মসংস্থানের একটা বিষয় আছে, তো এই লোকগুলা স্যালারি বেতন এরা কোথায় যাবে? এখন শেয়ার বাজারে বিনিয়োগকারীরা যারা এই ব্যাংকের শেয়ার কিনেছেন, এই সমস্ত 5 ব্যাংকের, তারাও তো আন্দোলনে মাঠে নেমেছে। সেটা দেখেন, এখানে শেয়ারকারীর বিনিয়োগ করেছে, 10 টাকা শেয়ার হয়ে গেছে 0 টাকা, ঠিক আছে না? রাস্তার একজন প্রতীক অথবা একজন লোক দেখা যাচ্ছে যে, অথবা একজন সাধারণ দোকানদারকে দেখা যাচ্ছে একটা ব্যাংকের 10,000 শেয়ার কিনেছে, সে কি অন্যায় করেছে? সে তো কোনো অন্যায় করেনি। সে দেখছে যে হ্যাঁ এখানে ভালো বোর্ড আছে, ভালো কিছু দেখাইছে, তো বাংলা ব্যাংক আগে ধরলো না কেন? যে তুমি যে স্ট্যাটিস্টিক্স দিচ্ছ যে তোমার অবস্থা ভালো, তোমার জিডিপি ভালো, NAB ভালো, হ্যাঁ, তো এগুলা যে তখন বাংলাদেশ ব্যাংক ধরতো আগে।
ধরলে তো আর এই আমি গিয়ে টাকাটা এখানে ইনভেস্ট করে, এখন তাদের শেয়ারটা জিরো করে দেওয়া হয়েছে। তাদের কি সাধারণ বিনিয়োগকারী দেখেন এখানে 221 কোটি শেয়ার, 10 টাকা ভ্যালু করলে দেখে 2200 কোটি টাকা, 2400 কোটি টাকা। এটা একদম নিহাত এটা জনগণের টাকা। এই টাকাটা 10 টাকা করে ধরি, কেউ তো 10 টাকা না, কেউ তো 20 টাকাও কিনেছে, 25 টাকাও কিনেছে, আমি ধরলাম 2200 কোটি টাকা, 2200 কোটি টাকা জিরো হয়ে গেছে। হ্যাঁ, গভর্নমেন্ট আবার বলছে যে আমরা বাংলাদেশ ব্যাংক তো ব্যাখ্যা দিয়েছে যে সরকার চাইলে তাদেরকে ক্ষতিপূরণ দিতে কত 10 টাকা শেয়ার থেকে 10 টাকা দেওয়া হবে, 2 টাকা দেওয়া হবে, 5 টাকা দেওয়া হবে, এটা কোনো এখনো বলে রাখছে। এটা কত বছরে হবে, কবে পাবে, এটা আনসি। তাহলে এটা সমাধান কিভাবে করা যেত? এইটা দেখা যাচ্ছে যে শুনেন, সবকিছুর সারা পৃথিবীতে মার্জারের একটা বিষয় আছে। জেপি মরগান মার্জার হয়েছে 2010-এ, ঠিক আছে? তো আমাদের দেশেও মার্জার হোক, আমরা পক্ষে না। তারপরও আমাদের সিচুয়েশন এবং বাস্তবতা চিন্তা করি, যারা এই জিনিসগুলোর সাথে সম্পৃক্ত তাদেরকে ধরা হোক। তোমরা কেন এই অন্যায় কাজটুকু করলা? তুমি কেন এই দেশের বিজনেসকে মিসম্যানেজমেন্ট করলা? দেখেন, আমাদের দেশের ডেভেলপ হচ্ছে, সব কিছু ঠিক আছে। আমাদের যে ব্যাংকিং সেক্টরে যে স্ক্র্যাপটা হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা যে পাচার হয়ে গেছে ব্যাংক থেকে, 28 লক্ষ কোটি টাকার কথা বলা হচ্ছে। 14 লক্ষ কোটি টাকা থাকলে পরে আমাদের দেশে যে বিজনেসটা যেটা ছিল, আরও দেখা যাচ্ছে যে 10,000 ইন্ডাস্ট্রি হতো। 10,000 ইন্ডাস্ট্রি হলো 1000 লোক করে হইলো, কত লক্ষ লোকের কর্মসংস্থান হতো? 10 লক্ষ, 20 লক্ষ। তো এই দেশ তো আপনি গরিব থাকতো না, এই টাকাটা যদি পাচার না হতো। আপনার সঙ্গে আসলে আরও আলোচনা হবে, আপনি থাকুন আমাদের সঙ্গে। এবার নিচ্ছে আরেকটি বিরতির পর আবারও আপনার কাছে ফিরে আসবো। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। জি, আমরা তো ব্যাংকের মার্জার নিয়ে কথা বললাম, কিন্তু পাশাপাশি তো বাংলাদেশ ব্যাংক আরও 9টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকেও মার্জার করার উদ্যোগ নিয়েছে, আমরা শুনেছি। তো সেক্ষেত্রে আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আসলে মার্জার করলেই যে এটা অনেক ভালো কিছু হয়ে যাবে, এটা আমি মনে করি না। যারা ওই আর্থিক প্রতিষ্ঠান থেকে যারা ওনার টাকা নিয়েছে, এটা আমাদের শুনেছি। সত্যি সত্যি কি মার্জার হচ্ছে, নাকি সেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে? এখন বাংলাদেশ ব্যাংক কি ভালো বলতে পারতেছে, এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্ধ করে দেওয়া হলে এটা কি আমি মনে করি যে এটা কোনো ভালো ডিসিশন হবে? কারণ আমাকে তো বাংলাদেশ ব্যাংকে লাইসেন্সটা দিয়েছে বিজনেসটা পরিচালনা করার জন্য। আমি অন্যায় করেছি, আমি ওনার একটা লিজিং এর, আমি টাকা নিয়েছি, তা আমার এটা বন্ধ করার দরকার কি? তুমি টাকা নিয়েছো, টাকা ফেরত দাও, আবার এটা চালাও। আপনি তো নিজেও একটি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে, আমি একটা প্রতিষ্ঠান আছে। দেখেন, ব্যাংক ফাইন্যান্সটা হলো যে ইমার্জেন্সি ফান্ড মিট করার জন্য এটা ছিল, এবং গাড়িতে লোন দেওয়া, বাড়িতে লোন দেওয়া। সেই 9টার মধ্যে কি আপনার কোম্পানি আছে কিনা? না, আমার কোম্পানি নেই। আমি যেটা বলছি, এখানে অল্প একটু ফান্ড ইনজেক্ট করে, যেমন বাংলাদেশ ব্যাংক অনেক বেশি ফান্ড দিচ্ছে ব্যাংকিং সেক্টর, এখানে 3 থেকে 4 হাজার কোটি টাকা দিলে পরে এটি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এখানে যে হাজার হাজার লোকের যে একটা কর্মসংস্থান, এই লোকগুলো কোথায় যাবে? এটা তো আমাদের একটা বিবেচনা। কারণ আমাদের একটা কর্মসংস্থান একটা স্লোগান যে আমাদেরকে কর্মসংস্থান করতে হবে। যেমন বিএনপি একটা বলছে যে আমরা 1 বছরের মধ্যে 1,20 লক্ষ লোকের কর্মসংস্থান করব। তাহলে এটা বন্ধ করার দরকারটা কি? আপনি 3-4 হাজার কোটি টাকা দেন, যারা লুটপাট করে টাকাটা নিয়ে গেছে তারা এই টাকাটা ফেরত দেখ, এবং যারা ব্যাংক থেকে এই নন ব্যাংক থেকে টাকাটা নিয়েছে, যারা ক্লাসিফাইডে দিয়ে গেছে, তাদেরকে ধরা হোক, ধরে তুমি টাকা নিছো, টাকা ফেরত দাও, একটা টাইম ফ্রেম দিয়ে দেখ যে তুমি এত দিনের ভিতরে টাকা দে। আমি মনে করি না যে এটা বন্ধ করলে যে এটা সলিউশন হয়ে যাবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। বাংলাদেশে কি এত নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন আছে যারা শক্তিশালীভাবে মার্কেটে অবস্থান করতে পারছে না? এটা দেখুন, আগে যে জিনিসগুলো দেওয়া হয়েছিল, আমাদের 32টা নন ব্যাংক ফাইন্যান্স আছে, আমাদের 65টা ব্যাংক আছে। আমি বাংলাদেশের মতন জায়গায় এত আমি মনে করি না। তারপর মনে করি এখানে 18 লক্ষ লোকের একটা দেশ, হ্যাঁ, এই দেশে দেখা যাচ্ছে যে এখনো কিন্তু আমরা এই যে সার্ভিসগুলো সাধারণ জনগণের কাছে, নন ব্যাংকেই বলেন ব্যাংকেই বলেন, সমস্ত জায়গায় একদম গ্রঞ্জে এতে আমাদের কিন্তু পৌঁছে নাই। আপনি কত লক্ষ কোটি লোকের আপনি ব্যাংকে এই অ্যাকাউন্ট আছে? আর্থিক বিশ্লেষকরা বলেন যে বাংলাদেশে ব্যাংকের সংখ্যা বেশি হয়ে গেছে, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হয়ে গেছে। ঠিক এরকম বাস্তবতায় মুমূর্ষ প্রতিষ্ঠানগুলোকে কেন জোর করে বাঁচিয়ে রাখতে হবে? আমি এখানে
না বাঁচিয়ে রাখতে হবে, সেটা হলো যে বাঁচিয়ে রাখতে হবে। মুমূর্ষু প্রতিষ্ঠান কি এটা, যেহেতু এটা বিজনেস প্রতিষ্ঠান, লাইসেন্সটা তো বাংলাদেশ ব্যাংক দিয়েছে, তো এই বিজনেসটা, একটা বিজনেস একসময় খারাপ থাকে একসময় ভালো থাকে, এটাই তো বিজনেসের স্ট্যাটিস্টিক্স। তো সেই অনুযায়ী বাঁচায় রাখার যে কোয়েশ্চেনটা হলো, অনেক লোকের কর্মসংস্থান আছে, আচ্ছা ধরেন বন্ধ করে দিলেন, যারা টাকা নিয়েছে এখান থেকে নিয়ে চলে গেছে, তো এই টাকাটা তো আর ফেরত আসা কোনো, এটা তো বন্ধ হয়েছে, না টাকা কি দেবো? ঠিক আছে, আমি ধরেন একটা প্রতিষ্ঠান থেকে টাকা নিলাম, তখন দেখা যাচ্ছে যে আমাকে কিভাবে ধরবে, এখানে ধরার সুযোগ নেই। যদি এটা অপারেশনে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এটা থেকে রিকভারি করে এটাকে চালু করে রাখলে লোকগুলাও চললো, দেশের দেখা যাচ্ছে ইকোনমিতেও তাদের একটা কন্ট্রিবিউশন থাকলো। আর বন্ধ করলে কিন্তু আমি মনে করি যে এটা কোনো সলিউশন না। এবার আরেকটি প্রশ্ন করি, যে সাম্প্রতিক আমরা খেয়াল করছি যে ব্যবসায়ীদের মধ্যে আরেকটি কনসার্ন নতুন যুক্ত হয়েছে, চট্টগ্রাম বন্দরের যে মাসুল বৃদ্ধি করা হয়েছে, চার্জ যে বৃদ্ধি করা হয়েছে প্রায় 41% মতো, তো এইটাকে আপনাদের কনসার্নের কারণটা কি আসলে? আপনারা দেখেন, এটা দেখা আগে যে আমাদের প্রায় তো 29 বছর পরে মনে হয় এটি বাড়লো। 29 বছর 1996 সালে এটা সারচার্জ হয়েছিল, ইমপ্লিমেন্টেশন হয়েছিল, এরপরে আপনাদের আপত্তিটা কেন? আমাদের আপত্তিটা হলো যে আপনি 29 বছর পরে এসে $80 জায়গায় $240 করে ফেলছেন, হ্যাঁ, একটা 20 ফিট কন্টেনারে। এইটা তো দেখা যায় হঠাৎ করে যদি আপনি বারটা এত বাড়িয়ে দেন, তা আমি কি করব? আমি তো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অথবা আমি তো একজন আমদানিকারক, এনে আমি তো এই টাকাটা তো আমার জনগণের মধ্যেই ডিস্ট্রিবিউট হচ্ছে, আমি তো পণ্য এনে লসে তো আর বিক্রি করবো না। তো এটা দিয়ে যদি আবার আস্তে আস্তে করা হতো, আস্তে আস্তে মানে কি 2096 হয়েছে, 2001-এ করা হতো, 2010-এ করা হতো, 2015-তে করা হতো, $20, $30, তখন একটা জনগণের কাছে আস্তে আস্তে এই ইমপ্লিমেন্টেশনটা যাইতো, জনগণ ইফোর্ট করতে পারতো, এবং আমরা ব্যবসায়ীরা এটাকে, এতে করে কি জীবন মানে সাধারণ জনগণের জীবনযাত্রার উপরও প্রভাব পড়বে? ডেফিনেটলি অবশ্যই পড়বে। দেখা যাচ্ছে যে গম ইম্পোর্ট করার ক্ষেত্রে অথবা কমিউনিটি ইম্পোর্ট করার ক্ষেত্রে, আমাদের তো ইম্পোর্ট বেসড একটা কান্ট্রি, ম্যাক্সিমাম জিনিসই তো আমাদের ইম্পোর্ট হয়ে আসে, এখানে তো আর কোনো কিছুই খুব বেশি তো আর আমাদের। এখানে দেখা যাচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে যে এই যে আপনি দেখেন স্ট্যাটিস্টিক্স এই যে হ্যান্ডেলিং চার্জ, কন্টেনারের চার্জ অনেক বেশি, এখানে বলছে ওভারঅল 41, কোনো ক্ষেত্রে 200-300% ওনারা এটাকে প্রপোজ করেছে বাড়ানোর জন্য। গভর্নমেন্ট এটাকে এখন বন্ধ রাখছে, এটা আমাদের বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশন এটাকে আপত্তি জানানো পরে। তা আমরা মনে করি হঠাৎ করে এতটুকু বাড়ানোর দরকার নেই, আপনি আস্তে আস্তে বাড়ান, ঠিক আছে, 2025-এ বাড়ান, 2028-এ এসে বাড়ান। আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা বিগত সময়ে যেটি দেখেছি, ডলারের মূল্য সমন্বয় করতে গিয়ে কিন্তু মূল্যস্ফীতি বেড়েছে। ঠিক একই ক্ষেত্রে এই আপনি যেটা বলেন যে 29 বছর পর সারচার্জ বা মাসুল যেটা বৃদ্ধি করা হলো প্রায় 41%, সেটা একসঙ্গে যদি ইমপ্লিমেন্টেশন করা হয় তাহলে সেক্ষেত্রে মূল্যস্ফীতি আরও বাড়বে। তাহলে ঠিক ওই ডলারের যেরকম ইম্প্যাক্টটা পড়েছিল, ঠিক এক্ষেত্রেও সেই একই রকম প্রভাব পড়বে কিনা? অবশ্যই একই রকম প্রভাব পড়বে। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই আমরা যে এখন যে ডিসিশনটা গভর্নমেন্ট করতেছে যে এটা হঠাৎ করে বাড়িয়ে দেওয়ার পরে, এটা কি আপনি মনে করেন না আমাদের সাধারণ জনগণের মধ্যে এটা পড়বে? ডলার ছিল 80 টাকা, 120 টাকা। আমি ব্যবসায়ী হিসেবে আমি তো লস তো আর করবো না, লস করলে কত করব সেটা তো একটা পয়েন্টে থাকবে। তো আমি মনে করি যে এটা আস্তে আস্তে বাড়ানো হোক, এবং নির্বাচিত সরকার এসে সব কিছু অ্যানালাইসিস নিয়ে, স্ট্যাটিস্টিক্স নিয়ে যাচাই বাছাই করে, সবার সাথে আলোচনা, বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে তারপরে ইমপ্লিমেন্টেশন করা হবে। আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমার একটি প্রশ্ন, সার্বিকভাবে আপনার আর কি বলার আছে? আমরা মনে করি, দেখেন, আমরা 54 বছর পরেও যদি এসে আমি যদি গ্লোবাল স্ট্যাটিস্টিক্স নিয়ে সিঙ্গাপুর, ভিয়েতনাম, কোরিয়া, জাপান, দেখেন কোরিয়াতে 1980 সালের বোস্টাপ হয়ে পৃথিবীর এখন 1 থেকে 5-এর মধ্যে তারা চলে গেছে। তা আমার একটা থাকবে, আমাদের নৈতিকতা বোধ, আমরা যারা ব্যবসা করি, ইথিক্স ভ্যালুস নিয়ে ব্যবসাটা যদি আমরা করি, এবং দেখেন 54 বছরের পরেও এসে আমরা ডুইং বিজনেসে আমরা কিন্তু এখনও ভালো পয়েন্ট পাই নাই। আপনি দেখেন গ্লোবাল স্ট্যাটিস্টিক্স নিয়ে আমাদের ইনভেস্টর বাহির থেকে কতটুকু আসে, অন্য দেশে কিভাবে যাচ্ছে। তাই আমাদের এতগুলো জনবহুল একটা দেশ, এটাকে কাজে লাগিয়ে সুন্দর করে আমরা কিন্তু অনেক আগিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা নৈতিকতা, আমাদের ইথিক্স, আমাদের ভ্যালুস আমাদের অনেক দুর্বল, যার ফলে আমরা আগাতে পারছি না 54 বছর পরে। যে আমরা আশা করি, আর ছোট্ট একটু স্ট্যাটিস্টিক্স আপনি দেই, 1970-তে বাংলাদেশের জিডিপি ছিল $72, আর ইয়ার ছিল সিঙ্গাপুরের ছিল 1960 এরা $65। আজকে পৃথিবীর নাম্বার 1 কান্ট্রি হলো সিঙ্গাপুর,
আর কোরিয়াও অলসো সেম প্যারালাল জি। এই ছিল। আমরা এখনও সেই জায়গায় পড়ে আছি, আমাদেরকে এটা থেকে উত্তরণ হতে হবে। যে আমরাও আশা করি যে সরকার আপনার এই পরামর্শগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং আমরাও যাতে এগিয়ে যেতে পারি সেই আশাটা আমাদেরও থাকলো। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটিএন নিউজের দর্শকদেরকে ধন্যবাদ। জি। আপনারা ভালো থাকবেন। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গে।